बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, পথে প্রান্তরে ঘাটে চলার পথে প্রবাসে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শামসুল ইসলাম সোলজার। আপনারা জানেন যে প্রতিনিয়ত অন্তত আমার একটি পেজ, এই পেজে আমি প্রতিনিয়ত আপনাদের সম্মুখে লাইভে আসি এবং কিছু কিছু চ্যানেল বা কিছু কিছু ইউটিউবার বাহিরের যারা অন্য চ্যানেলে, সেখানে কিছু কিছু কথা বলি এবং সর্বাঙ্গিকভাবে আমার পেজে আমি কথা বলার চেষ্টা করি। আর ব্যক্তিগতভাবে আমার এই পেজটিকে আপনারা শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন এবং দৈনন্দিন রাজনৈতিক সংকট থেকে আরম্ভ করে সর্বোপরি আমি আপনাদের সম্মুখে উত্থাপন করার চেষ্টা করি। প্রিয় দেশবাসী, আজকের কথা বলতেই হবে। শুধু আমি বললে চলবে না, বাংলাদেশের প্রতিটি পরিবার, প্রতিটি ঘর, প্রতিটি মানুষ আজকের কথা বলতে হবে। শুধু সাংসারিক জীবনে পরিপাটি করে সংসার নিয়ন্ত্রণ করতেছেন ঘরে বসে আপনার সংসার আপনি নিয়ন্ত্রণ করতেছেন একটি মেধা দিয়ে, কিন্তু দেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, দেশ কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে দেশের ভিতরে, এই ব্যাপারে কিন্তু আপনার সোচ্চার থাকতে হবে। প্রিয় দেশবাসী, হয়তোবা অনেকে আমার কথাগুলি দেখছেন, বিশ্লেষণ করছেন, হয়তোবা কারোর কথাগুলি ভালো লাগবে, কারো হয়তো ভালো লাগবে না, ক্রিটিসাইজ করতেছেন। সর্বোপরি সর্বাঙ্গীকে আজকের লাইভে এসে আপনার মতামত ব্যক্ত করবেন এবং আপনি সর্বোপরি আমার লাইভে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হয়তোবা যদি কোনো রকম কোনো প্রকার কোনো ভুল ভ্রান্তির অবকাশ হয়ে থাকে, আমি শুধরে নিব এবং সেই লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই। প্রিয় দেশবাসী, আমরা প্রতিটি পরিবার থেকে এসছি এবং প্রতিটি পরিবার সমন্বয়ে আমরা কিন্তু একটি পরিবারের সদস্য। বাংলাদেশে যতগুলি পরিবার আছে সবাই আমরা কিন্তু এক একটা পরিবারের সদস্য। কিন্তু পরিবার যদি ভালো করে চলতে হয়, পরিবার যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনি দেশের ব্যাপারে আপনি কিন্তু ভাবতে হবে। দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনার কিন্তু মোকাবেলা করতে হবে, কথা বলতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। আর সেইভাবে যদি আপনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন, দেশের সামাজিকভাবে যদি আপনি দেশকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার পরিবার চলবে, দেশ চলবে, জনগণ চলবে, কৃষক চলবে, এদেশের মেহনতি মানুষ তারা সামনের দিকে অগ্রসর হবে বলে আমি মনে করি। দেশবাসীকে বলতে চাই, আজকের আমাদের সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা এখন পর্যন্ত জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন এবং আমার পেজে এসে মতামত দিবেন এবং
আপনারা সাপোর্ট দিবেন, তাহলে আমি কথা বলতেও আশ্বস্ত হব এবং সামনের দিকে আরও সুন্দর সুন্দর কথাগুলি আপনারা উপভোগ করতে পারবেন। আমার মনের ব্যত্যয়গুলি আমি আপনাদের সম্মুখে উত্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আজকের বসে থাকার জন্য শুধু জন্ম হয়নি, আজকের দেশের ব্যাপারে আমাদের এগিয়ে আসতে হবে, দেশের ব্যাপারে কথা বলতে হবে। 56,000 বর্গ মাইল পরিবেষ্টিত একটি মানচিত্র বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে আমাদের পথ চলা। আমরা দেশ স্বাধীন করেছিলাম মুক্তিযুদ্ধের চেতনায়। আজকের দেশ অনেক এগিয়ে। আজকের যারা মুক্তিযুদ্ধ করেছিল, মুক্তিযোদ্ধা এবং দেশ যারা আমাদেরকে উপহার দিয়েছে, আমরা সামনের দিকে দেশটাকে আরো কিভাবে প্রেজেন্ট করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য। প্রিয় দেশবাসী, আজকের আবেগ প্রবণ অবস্থায় আমি কিছু কথা আপনাদের সম্মুখে বলার জন্য এসেছি, বলার চেষ্টা করব। বাংলাদেশের রাজনৈতিক সংকট, বাংলাদেশের মানুষ এখন অস্বস্তিকর একটি পরিবেশ পরিস্থিতির ভিতরে দিন যাপন করছে। তাহলে কি আমি দলের বিরুদ্ধে কথা বললাম? না, দেশ এখন বর্তমানে সামনের দিকে কতটুকু অগ্রসর হবে সর্বাঙ্গিকভাবে যদি আমি আওয়ামী লীগও করে থাকি, তাহলে হয়তো আমার বলা কর্তব্য যে কথাগুলি সংসদের ভিতরে উত্থাপন হচ্ছে, সংসদ সদস্যরা প্রতিনিয়ত একে অপরের প্রতি যেইভাবে কটূক্তিকর কথাগুলি নিক্ষেপ করছে, তাতে আমরা কি শিখতে পারি? সেই লক্ষ্যে আজকের আমি বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের, প্রত্যেকটি মানুষের কাছে দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, ব্যক্তিগতভাবে বলতে চাই, কথাগুলি আপনারা কেমন নিবেন, কিভাবে নিবেন আমার বোধগম্য নয়। আমি আমার ভাষায় আমি কথা বলতে চাই, কিন্তু আমি কারো কোনো দয়ায় কোনো পরিবারের ছত্রছায়ায় এসে রাজনীতি করার লক্ষ্যে আমরা কিন্তু সেইভাবে সামনে দিকে অগ্রসর হই নাই। জয়েন করছে আসলাম খান, ওয়েলকাম। সবাই জয়েন করবে আস্তে আস্তে। আর যারা জয়েন করেনি, আজকের রাজনৈতিক ব্যক্তি এবং আজকের আমলাদেরকে কিছু গালিগালাজ করার জন্য আমি লাইভে এসেছি, এবং দেশের লুটেরা এবং ছাগল, গরু, ভেড়া, মহিষ, কোরবানি সব মিলে আজকের আমার লাইভে ঝড় তোলার চেষ্টা করব। প্রিয় দেশবাসী, আজকের বর্তমান বাংলাদেশ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার নেতৃত্বাধীন এখন বর্তমানে বাংলাদেশ চলছে। এর আগেস্ট পার্টি, বিরোধী দল, তারা কোনো ক্রমেই আন্দোলন, মিছিল, মিটিং করে তারা কিন্তু কোনো ফলপ্রসূ সামনের দিকে নিয়ে আসতে পারছে না, এবং তারা মামলা হামলার শিকার হচ্ছে তাদের রাজনৈতিক ভুলের কারণে। আপনাকে তো চেয়ার কেউ এগিয়ে দিবে না,
রাজনৈতিক মানে কৌশল, রাজনীতিতে কৌশল যদি আপনি অবলম্বন না করতে পারেন তাহলে আপনি পিছে থাকবেন। খামাখা দোষ দিয়ে লাভ আছে বলে আমি মনে করি না। রাজনীতিতে ভুল করলে সে খেসারত দিতে হবে, এটাই বাস্তবতা। যাই হোক, বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। সর্বাঙ্গিকভাবে আমি জানেন যে রাজনৈতিক সংকট নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করি। প্রিয় দেশবাসী, কি বলবো, পরিবারতন্ত্রের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে পরিবেষ্টিত বাংলাদেশের জনগণ পরিবারতান্ত্রিক। আর এই পরিবারতন্ত্র বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এদেশে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, জঙ্গি সব কিছু চলতে থাকবে। গণতন্ত্র মুখে বলি, কিন্তু আসলে গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের বাংলাদেশ নয়। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু আমাদের পথ চলা নয়। এটা হচ্ছে রাজার ছেলে যেমন রাজা, তেমনি একটু ব্যতিক্রম। আজকের এই পরিবারতন্ত্র বাংলাদেশ থেকে আমাদের উৎখাত করতে হবে। পরিবারতন্ত্রকে সমস্ত বয়কট করে দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত করতে হবে, সেটা হলো মূল বিষয়। আর গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হলে দেশের ভিতরে অশান্তি, অরাজকতা থাকবে না। যখনই আপনি চেয়ার পেতে বসে থাকবেন, চেয়ার ছাড়বেন না, আর এক দল চেয়ারে আসার জন্য উদ্গ্রীব, দেশের ভিতরে রাজনৈতিক সংকট নিরসন করার লক্ষ্যে আজকের এই রাজ পরিবাররা আজকে চেয়ারে বসে থাকার জন্য যে শ্রম তারা দিচ্ছে এবং যেইভাবে চেয়ারে বসে আছে, এখন যদি দুর্নীতিবাজদেরকে যদি কিছু বলার চেষ্টা করে তাহলে হয়তোবা গদি থাকবে না। আপনি কোন দিকে যাবেন আর কোন কথা আমি বলবো? আমার ছেলে জয়েন করছে, নাজমুল হাসান, ওর জন্য দোয়া করবেন। ও পুলিশে আছে, তো ওয়েলকাম। যে যেখান থেকে পারছেন জয়েন করছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দেশবাসীকে বলতে চাই, আজকে আমাদের রাজনৈতিক সংকট বিধেয় আজকের এনবিআর এর মতো লোকেরা কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে। আজকের আইজিপি মহোদয় বেনজির আহমেদ কোটি ডলার, মিলিয়ন, বিলিয়ন টাকার মালিক হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আর্মির প্রধান আজিজ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, সরকার কি এদেরকে উৎখাত করতে পারবে? সম্ভব? তাহলে তো তার চেয়ার থাকবে না। আর এই সত্যি কথাটা বলার জন্যই কিন্তু আমি এখানে আসছি। আমি কোনো দলের সাপোর্ট করছি না। আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আমি জাতীয় পার্টি করি না। দল আমার, বাংলাদেশের দল প্রতিষ্ঠা করার সেই মনোভাব এবং সেই লক্ষ্যে মানুষদেরকে কনভার্টেড পাওয়ার সব সময়ের জন্য রাখি। তাহলে আমি কোন দলের সাপোর্ট করব? কোন পরিবারতন্ত্রের দলের সাপোর্ট করব? বিএনপি করব? ওই লন্ডনে বসে আছে ওনাকে আবার জায়গা করে দিব? আর বর্তমান যে আছেন উনি কি বারবার ক্ষমতায় বসে থাকবেন? ওই দল, এই পরিবারতান্ত্রিক দল আমি করি না।
যারা জয়েন করবে তারা হচ্ছে আমার লোক, বাংলাদেশের 18 কোটি জনতা তারা হচ্ছে আমার লোক, আমার পরিবার, এবং তাদের হৃদয়ের একটি কুটিরে আমার অবস্থান। দল মত নির্বিশেষে সর্বাঙ্গিকভাবে আমি কথা বলতে চাই। আর এই পরিবারতন্ত্র ঢুকে গেছে পৃথিবীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে। তাই যদি না হয়, গণভবনে 2 দিন ভারত থেকে সফর করে আসছে বাংলাদেশ, আসার পরে সেই গণভবনে সাংবাদিক প্রশ্ন করছে, কি চাটুকা, কি দালালি, কি আমলা, ভাষায় প্রকাশ করার মতো না। তুমি সাংবাদিক হয়েছ, কিন্তু গণমানুষের পারিবারিক জীবনযাত্রার সমস্ত কথাগুলি তুমি উত্থাপন করার চেষ্টা করো না। গণভবন কার? এদেশের মানুষ রক্ত ঘামানো শ্রম দিয়ে টাকা ইনকাম করে, সেই টাকা ভ্যাট, খাজনা, কর এগুলি দিয়ে আজকের তারা চলছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা জায়গায় জায়গায় যাচ্ছে পিকনিকের মতো, আবার পিকনিক করে বাংলাদেশে চলে আসছে। এটা শুধু যে আওয়ামী লীগ করে নাই সেটা না, এটা বিএনপির বেলায়ও ছিল। এমডি সুজন ওয়েলকাম জয়েন করার জন্য। সবাই জয়েন করবে, লাইভটিকে সাপোর্ট করবে এবং শেয়ার করে দিবে। আমি এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশের সমস্ত দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই নেই নেই। আমি আমার ভাষায় কথা বলি, আমি আমার দলের কথা বলি। আমি গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে আমি মানুষের সামনে একটি সুন্দর মেসেজ দিতে চাই সর্বাঙ্গিকভাবে। প্রিয় দেশবাসী, আজকের এই রাজনৈতিক সংকটের কারণেই আজকের বাংলাদেশে চুরি বেড়ে যাচ্ছে। রাজনৈতিক সংকটের কারণেই, চেয়ারে বসে থাকার জন্যই আজকের পুলিশে দাম দিচ্ছে না। প্রশাসন বিভাগ ব্যতিক্রম। লজ্জা লাগে। আজকের বাংলাদেশে 39টি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয় এবং বঙ্গভবন, প্রেসিডেন্ট ভবন, এই দুইটা নিয়ে 41টি মন্ত্রণালয় এরা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। এক একটা সাইট এনবিআর, ন্যাশনাল বোর্ড রেভিনিউ, অর্থাৎ এটি কর কমিশনের একটি জায়গা যেখানে নিয়ন্ত্রণ করছে অর্থ মন্ত্রণালয়। তাহলে অর্থমন্ত্রী কে? সে লোকাল রাজনীতিবিদ। পুলিশ নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী কে? এমপি। স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, গ্রাহণ মন্ত্রী, তারপরে বস্ত্রপাট মন্ত্রী, তারপরে রেল মন্ত্রী, তারপরে আপনার মন্ত্রী হলো গিয়া ওই যে আপনার সর্বোপরি ভূমিমন্ত্রী, আইনমন্ত্রী। তো এরা দেশটাকে নিয়ন্ত্রণ করছে। ওয়েলকাম, আমার এক ভাইগনে জয়েন করছে, খুব কোমল হৃদয়ের মানুষ, মুস্তাফিজুর রহমান রিপন। ওর জন্য সবাই দোয়া করবেন। ও যায় তিনি আছে নল সিটিতে, এবং ওরা খুব খানদানি, এবং আলহাজ জনাব রফিকুল ইসলাম মোল্লার ভাইগনা, এবং অত্র এলাকার খুব জাতীয় পার্টির সময় খুব প্রতাপশালী ছিলেন রফিক ভাই। কোনো এক সময় নলছিটি জলকাঠি বরিশাল নিয়ন্ত্রণ করছে, তারই ভাইগনা, এবং ওর জন্য দোয়া করবেন রিপনের জন্য। ওয়েলকাম রিপন। আমি দেশবাসীকে বলতে চাই, আজকের ব্যতিক্রম ধর্মী কথাবার্তা আমি আপনাদের সম্মুখে উত্থাপন করতে চাই। সাহস আছে, টাকা পয়সা আছে, ক্ষমতার জোর আছে, তাহলে কথা বলবো বাঘের বাচ্চার মতো, বিড়ালের ছানার মতো কথা বলে তো আমার লাভ নেই। ঢাকা সিটিতে এখন বর্তমানে যারা রাজনীতি করছে তাদের আগে এসে
ঢাকায় যদি আমরা চষতে পারি, তাহলে কোথাকার কে এসে ঢাকায় অল্প বয়সে মন্ত্রী হয়ে সে নিয়ন্ত্রণ করছে ঢাকাটাকে। ও তো চাটুকা, চাটনিওয়ালা, চাটে, আমলা, কামলা বর্তমানে দেশ চালাচ্ছে। যে কথাগুলি লতিফ সিদ্দিকী সাহেব সংসদে বারবার উত্থাপন করছে, আইন সম্বন্ধে যে কথা বলছে, আইন মন্ত্রণালয় থেকে আইন এবং এই চাটুকা, আমলা, অন্যান্য লোক নিয়ে যে আইনগুলি বর্তমানে বাংলাদেশে হচ্ছে, এগুলি বর্তমানে এইভাবে করে আইন নিজের হাতে গড়া আইন চলছে। আমি বলি না, এই কথাগুলি বলছে লতিফ সিদ্দিকী, অর্থাৎ কাদের সিদ্দিকীর বড় ভাই এ কথাটি উত্থাপন করেছে। দেশবাসীকে বলতে চাই যে আজকের এই যে মতিউর রহমান এনবিআর একটি ছাগল কিনতে যে আজকের উনি ছাগলে ওনাকে কোরবানি দিয়েছে, উনি ছাগলকে কোরবানি দেবে কি? ছাগল মতিকে দিয়েছে। মতি হচ্ছে এনবিআর অর্থাৎ ন্যাশনাল বোর্ড রিভিউর একজন ভালো কর্মকর্তা, ওনাকে জবাই করে দিয়েছে। ছেলেটা যেহেতু ছাগল কিনতে গেছে, ইভাত ছাগল কিনতে যে 15 লক্ষ টাকার একটি ছাগল বেতন পায় কত এনবিআর থেকে, এত টাকা কোথা থেকে আসছে? ওই কেসু খুঁজতে খুঁজতে বিশাল কিছু বের হয়ে গেছে। এখন আমি যদি বলি যে আমার ট্যাক্সের পয়সা ফাঁকি দেয়, তাহলে আগামী কালকেতে বাংলাদেশে কেউ ট্যাক্স দিবেন না? কথায় আসেন, ট্যাক্স বন্ধ করে দিন, ট্যাক্স দেওয়া হবে না বাংলাদেশে। ট্যাক্সের পয়সা দিয়ে আপনি দুর্নীতি করবেন, ট্যাক্সের পয়সা দিয়ে রক্ত ঘামানো কৃষকের টাকা দিয়ে আপনি প্লেনে চড়ে জায়গায় জায়গায় যাবেন, আর বাংলাদেশকে বিক্রি করবেন, আর বাংলাদেশ নিয়ে আপনি ছিনিবিনি খেলবেন। বাংলাদেশটা কি আপনার বাবার? আপনি যদি মনে করেন যে বাংলাদেশে 1 শতক জমি সিএস এর আপনি দাবি করেন, তাহলে আমিও মনে করি বাংলাদেশে আমি আমার এলাকা থেকে 1 শতক জমি সিএসআরএস এর পর্চা হিসেবে আমি এদেশের নাগরিক, আমি এদেশের মালিক। প্রিয় দেশবাসী, আসলে মূলত সেটা নয়। আইজিপি বেনজির একটি চোর মানলাম, কিন্তু তারও একটি মন্ত্রণালয় আছে, নিয়ন্ত্রণ করেছে, করবে না। আইজিপির বিরুদ্ধে এখন অনেক কিছু হচ্ছে বেনজিরের বিরুদ্ধে, আর ক্ষমতায় থাকতে হলে চেয়ারকে কন্ট্রোল করার জন্য বেনজিরকে পাওয়ার দিয়েছিল কারা? আর তারাই আজকের বেনজিরের সমস্ত কিছু তারা তল্লাশি করছে, আগে করেনি কখনো। কারণ যদি আগে করত তাহলে আমার এই গদিতে থাকা হতো না। তাহলে সমস্যাটা হচ্ছে রাজনৈতিক সংকট বাংলাদেশে। প্রিয় দেশবাসী, সব ক্ষেত্রে আবার বিএনপি আলারা মনে করেন না বোধহয় আপনাদের পাশাটা আমি ভারী করে দিয়েছি, না। কারণ টোটাল বাংলাদেশে এখন পরিবারতন্ত্র সমস্ত ছেয়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে, আজকের এই পরিবারতন্ত্রের দালাল যারা, এই দালালি যদি করতে পারবে তাহলে তার সোনার থালে ভাত এবং সে হরিণের মতো চলবে। টিকিট নিয়ে, ওই যে যেমন আমাদের নলছিটি জালকাঠিতে টিকিট নিয়ে নির্বাচন করে বিশাল বড় বিগ লিডার, নলছিটি জালকাঠিতে আজও পর্যন্ত কাজ হয়নি। মোল্লারহাট থেকে নলছিটি কোনো কাজ হয়নি, কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই ভালো। নলছিটিতে 2টা আমার মনে হয় যে অ্যাম্বুলেন্সও নেই। উনি দেশের একজন বিগ লিডার সেজে বসে আছেন, কারণ উনিও একটি টিকিট নিয়ে ওই এলাকার এমপি হয়েছেন। আর আমি শামসুল ইসলাম সোলজার মন মানসিকতা এত হাই লেভেলে ঊর্ধ্বে রেখে নিজকে নিজে বড় মনে চলার চেষ্টা করি যে বাংলাদেশে কোনো দালালি করব না, বাংলাদেশের এই পরিবারতন্ত্রের দালাল থেকে একা রাজত্ব করব। মনের রাজা হিসেবে যদি বসেও থাকি তাহলেও আমার মনে হয় আমি স্বস্তিতে থাকতে পারি। দেশে কি হচ্ছে? সংসদে বড় বড় কথা বলছে, সংসদের ভিতরে এই যে মাঝে মাঝে দেখি যে সেই সিলেটের টাকলা সুমন, উনি মাঝে মাঝে কথা বলেন। আজকের এই যে মতিউর, তারপরে বেনজির, আজিজ, বাংলাদেশে এই যারা এরা তো হচ্ছে এরা হচ্ছে চাকরিজীবী, গভর্নমেন্টের চাকরি করত। আমাদের টাকায় কর কমিশন, আমাদের খাজনাপাতি নিয়ে
তারা চাকরি করত, কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে কথা বলার মতো অধিকার এদেশের জনগণের নেই। এই ব্যাপারেই আমি সার্বক্ষণিকভাবে কথা বলার চেষ্টা করি। তো আমাদের এই পরিবারতন্ত্র কি? আমার চেয়ার টিকাবার জন্য যা যা করার দরকার সেটা আমরা করব। চেয়ার টিকাবার জন্য এরকম বেনেজিট তৈরি করব, চেয়ার টিকাবার জন্য আজকের আজিজ তৈরি করব, আজকের বিএনপি ক্ষমতায় আসবে তখন হাওয়া ভবন তৈরি করব, আজকের ক্ষমতায় আসার পরে বাংলাদেশটাকে জঙ্গি আস্তানায় তৈরি করব, এবং সর্বোপরি আজকের এই পরিবারতন্ত্র টোটাল বাংলাদেশে ছেয়ে গেছে। আজকে সাংবাদিকের ভিতরেও পরিবারতন্ত্র। গণভবনে এক সাংবাদিক প্রাইম মিনিস্টারকে প্রশ্ন করছে, কি করছে? আপনি মানবতার ফেরিওয়ালা, আপনি মানবতার মা, আপনি সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে ক্ষমতাধর নারী সম্মিলিত পৃথিবীর একজন নারীদের ভিতরে আপনি, সেই দীর্ঘমেয়াদী রাষ্ট্রনায়ক, আপনি একজন সেই মানবতার মা, আপনি সাংবাদিক। কিন্তু আবার বলছে যে এখন বর্তমানে সাপে বাংলাদেশে সাপ এসেছে, এই সাপ হচ্ছে রাসেল ভাইপার, এবং এর থেকে আমাদের দূরীকরণ কি হতে পারে এবং আমরা কি করতে পারি। সাংবাদিক ভাই, সাংবাদিকতা বাদ দিয়ে আপনি বাড়িতে যে বরগুনা তো বাড়ি আপনার, ওখানে যে আপনি চাষাবাদ করেন। আপনার উচিত ছিল বাংলাদেশের টাকায় আপনি বিদার যাত্রা করেছেন। বাংলার মানুষ জানতে চায় ভারতে যে আপনি কয়টা চুক্তি করেছেন এবং বাংলাদেশের মানুষ তা জানতে চায়। সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তার সমস্ত বিবৃতি বাংলার মানুষদেরকে দেন। এই কথা বলার সাহস নেই। আবার সাংবাদিক, জার্নালিস্ট দাবি করে। এভাবে তো আমি কখনই কোনো জায়গাতেই আমি অন্তত এভাবে কথা বলার চেষ্টা করব না। সর্বোপরি যদি আপনি সাংবাদিক হওয়ার চেষ্টা করেন তাহলে আপনার কথা হবে স্পষ্ট স্টেট যে বাংলার জনগণের টাকার সমস্ত সর্বোপরি আজকের আমাদের টাকায় বারবার আপনার প্লেন খরচা দিয়ে 10 জন 20 জন করে যান পিকনিকের মতো, আবার আসেন বাংলাদেশে, কি নিয়ে আসছেন আমাদের জন্য? কিন্তু বিরোধী দল বিএনপি তারা বলে সর্বোপরি এদেশ শেষ, সেন্ট মার্টিনে আমাদের যুদ্ধের জাহাজ এসেছে, আমাদেরকে চেপে ধরতেছে। আবার আওয়ামী লীগালারা বলে না, আমরা যুদ্ধে যাব না, আমরা সেইভাবে চলতেছি। এই হচ্ছে পরিবারতন্ত্রের খেলা। আর চোর বাংলাদেশ থেকে উৎপত্তি হবে কোথা থেকে জানেন? আপনি যে চোরটার কথা বললেন, মতিউর তো চোর। এই চোর কোথা থেকে উৎপত্তি হয়েছে জানেন? চোরের কিন্তু একটি সার্টিফিকেট আছে। ইউনিভার্সিটি দরকার নেই তো আমাদের, ইউনিভার্সিটি জগন্নাথ কলেজ দরকার নেই, ইউনিভার্সিটি দরকার নেই, ঢাকা আলিয়া দরকার নেই, হুজুর কেরাত দরকার নেই। এর চাইতে গ্রামের এক রিক্সাওয়ালা কৃষক অনেক ভালো, যাদের কথায় দলিল হতো, মুখ থেকে যা বলতো তাই। আর তোমার মতো গভর্নমেন্ট বিসিএস, তুমি বাংলাদেশ সিভিল সার্ভিস কমপ্লিট করে আজকে জনপ্রশাসন থেকে ওইখান থেকে তুমি চাকরির সেই প্রজ্ঞাপন জারি করে তুমি আজকে এদেশের ডিসি হয়েছো, ডেপুটি কমিশনার, তুমি এদেশের হয়েছো বিভাগীয় কমিশনার, তুমি এদেশের একজন প্রখ্যাত ভালো একটি জায়গায় প্রত্যেকটা মন্ত্রণালয় সেক্টরে তুমি বসে আছো, অথচ বাংলাদেশের গরিবের টাকা তুমি চুরি করতেছো। তোমার চাইতে চোর এবং তোমার চাইতে লম্পট বাংলাদেশের দ্বিতীয়টা আছে কিনা আমার মনে হয় না। তাহলে তুমি চুরি কোন জায়গা থেকে শিখছো? ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে বিসিএস করে ওখান থেকে চুরি টিচাররা শিখাইছে, আর তুমি সে চুরি করতেছো। প্রিয় দেশবাসী, আপনার এলাকায় আজও পর্যন্ত একজন ইওনো টিওনো ডিসি আপনার কোনো খোঁজ খবর নিয়েছে? নেই। আপনার এলাকায় বিভাগীয় কমিশনার আজও পর্যন্ত, আমি একদিন ফোন দিয়েছিলাম, গাবতলীতে প্রচুর পরিমাণে মাটি খনন হচ্ছে। ওই এলাকার ক্যাডার বাহিনী এবং ওই এলাকার পুলিশ ডিপার্টমেন্ট সমস্ত সব মিলে মাটিগুলি খনন করে সেই মাটি ওই জায়গা থেকে তারা মাটিগুলি বিক্রি করে নিচ্ছে। আর ওই এলাকার অসহায় হিন্দু লোক তারা আমার কাছে কমপ্লেন দেওয়ার পরে আমি প্রথম টিওনোর কাছে বলছি, মহিলা কোনো কথার পরিপ্রেক্ষিতে আমাকে বলে, আপনি কি আমাকে থ্রেট করছেন নাকি? আমি আপনাকে কিসের থ্রেট করব? আমি সাংবাদিক হিসাবে আমি জানতে চাই। এবং
তারপরে ডিসি সাহেবের নাম্বারে ফোন দিলাম, সাইফুল ভাইকে পাইনি। বিভাগীয় কমিশনার, মেসেজও আছে আমার কাছে, বিভাগীয় কমিশনারকে আমি বললাম, বিভাগীয় কমিশনার বলে যে প্রশাসন যায়, ঠিক আছে, ওখান থেকে তো ও জায়গা থেকে মাটি যারা কাটে চলে যায়, তা আপনি ওখানে বাদী হয়ে আপনি একটা দরখাস্ত দেন। ওখানে বাদী হয়ে দরখাস্ত দিবে, এই ক্যাডার বাহিনীর সামনে দরখাস্ত দিবে, আর ওখানে আরেকটা গ্যাঞ্জাম ইস্যু, ওখানে মারামারি হবে, তাদেরকে খুন করবে, হত্যা করবে। এই হচ্ছে বিভাগীয় কমিশনার। এর উচিত ছিল স্পটে যে গাবতলীতে কোন জায়গা থেকে মাটি খনন হয়েছে, আজকের এই মাটিগুলি দেখে তারপরে তার সেইভাবে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সে বিভাগীয় কমিশনার কেন, এদেশের যত বড় জনপ্রশাসন মন্ত্রীও ওখানে যাওয়া উচিত ছিল। কারণ দেশের জনগণের সমস্ত এই কৃষকের টাকা দিয়ে তোমরা আজকে চাকরি করতেছো, আর জনগণের সেবক হিসেবে আজকে তোমাদের কোনো খবর নেই। ওখানে ডিসি সাহেব আছে, বিভাগীয় কমিশনার কোনো প্রয়োজন নেই। ওই ডিসি সাহেব বলতেছে, ডিসি সাহেব কি কাজ করতেছে বিভাগীয় কমিশনার জানে না, জবাবদিহির আওতায়। এবং ডিসি টিওরও কাজ করতেছে, টিওর ওখানে ডিসি সাহেব যায় না। বর্তমান পরিবেশ পরিস্থিতি এমনটা হচ্ছে, হবেই তো। দেশের ভিতরে পরিবারতন্ত্র, দেশের ভিতরে অরাজকতা, অশান্তি, রাজনৈতিক সংকট, সর্বোপরি সব মিলে এখন বর্তমানে বাংলাদেশ কেবল তো বাইপার রাসেল আসছে, আরো কত বাইপার আসবে যেগুলা সমস্ত সর্বোপরি আমাদেরকে গ্রাস করে খাবে। প্রিয় দেশবাসী, আজকের আমাদের এগিয়ে আসতে হবে। গণতন্ত্রের প্রেক্ষাপট হিসেবে আজকের একটি সুন্দর গণতান্ত্রিক দল আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এবং আমাদের ন্যায় নিষ্ঠাবান নীতির আদর্শে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তাই যদি না হয় তাহলে ক্রমান্বয়ে আমাদের এই সর্বোপরি আমাদের এই ট্যাক্সের টাকা, করের টাকা, খাজনা পাতি যেখানে যারা আমরা দিচ্ছি, এই টাকা আজকের হাজার কোটি টাকা লাপাত্তা হচ্ছে। আজকের বাংলাদেশের টাকাগুলি নেই, সমস্ত বিদেশে, আমেরিকা, রাশিয়া, সুইডেন, 7টা মহাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গায়, ইউরোপ কান্ট্রিতে তারা বাড়ি গাড়ি করে আজকে তাদের সন্তান তারা ঠিকঠাক মতো তারা মানুষ করছে। অথচ অসহায় দিনমজুর মানুষ আমরা অসহায়, আমরা কোনো কথা বলতে পারবো না, আমাদের কথা কোনো অ্যাকসেপ্টেবল হবে না। আমরা কোনো জায়গায় যে আমরা সে জিনিসটাকে আমরা সেভাবে আমরা ইয়ে করতে পারবো না। আপনি থানায় যাবেন, থানায় যাওয়ার পরে জিডি করতে যাবেন, সেখানে টাকা। আপনি জেনারেল ডায়েরি করতে যাবেন, সেখানে 100-200 টাকাও দিতে হয়। আবার ওখানে লেখা যে কোনো মামলা করতে গেলে কোনো টাকা পয়সা কিছু দিতে হয় না, লাগে না। অথচ দারোগাকে নিলে টাকা না দিলে দারোগা ইনভেস্টিগেট করে না ঠিক মতো। কোথায় যাবেন আপনি? কোন দেশে আছেন আপনি? দেশ দেউলিয়া হবে না কি হবে? দেশ তো দেউলিয়াই হবে। দেশের ব্যাপারে যেইভাবে চুরি, যেইভাবে রাজধানী হচ্ছে, চাটুকারা, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সমস্ত বিভাগীয় কমিশনার সহ ডিসি, টিওনো, ইওনো এবং সমস্ত সর্ব জায়গায় চোরের একটা আকড়া। আর এই ঢাকা ইউনিভার্সিটি থেকে বিসিএস পাস করে এখন বর্তমানে ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আসছে, এখন বর্তমানে তারা চুরি করছে। ভাই, এখন আমি এই কথা বললে পরে হয়তো বা অনেকে রাগ করবে। আমি আপনাদের বলি, 1000 দুধের ভিতরে 1 মণ দুধের ভিতরে যদি আপনি 1 ফোঁটা গরুর চেনা দেন, তাহলে ওটা কি দুধাগার কি আপনি খেতে পারবেন? কোনো ক্রমেই না। তাহলে সমস্ত সব একাকার। মতিউরের মতো লোক দেখেন, ছাগলে আজকের এই দুর্নীতিবাজদেরকে কিন্তু ছাগলে বের করতেছে। যে কথাটা টাকলা সুমন বলেছে সংসদে, যে ছাগলেরা এখন বর্তমানে দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করছে। আর আপনি দুদকে বসে বসে ওখানে কলা কচু খাচ্ছেন। আর সাংবাদিক কালের কণ্ঠে দিয়ে আজকে সেই সাংবাদিক সর্বোপরি আজকের এই বেনজিরের A to Z তারা কিন্তু বের করছে। আর দুদক তারা কি করছে? ওখানে বসে বসে ঘোড়ার ঘাস কাটছে। NBR 1000 কোটি টাকা আজকের আত্মসাৎ করছে মতিউর। এদেশে রক্ত ঘামানো কৃষক, মেহনতি জনতার টাকাগুলি আজকের সেই বিলাসবহুল গাড়ি বাড়ি করে তাদের আত্মীয় স্বজন, ছেলে সন্তান, তারা কিন্তু তারা বিনোদনে জর্জরিত। আর আজকের মানুষ ভাত পায় না। বাংলাদেশের ভিতরে 64টি জেলা। আপনার তো খোঁজ নিতে হবে বরগুনার সেই লাস্ট প্রান্তে পাথরঘাটা, আপনার তো খোঁজ নিতে হবে রাঙ্গামাটির, আপনার তো খোঁজ নিতে হবে সেই কক্সবাজারের টেকনাফ থেকে তেতুলিয়া, এবং সর্বোপরি আপনার খোঁজ নিতে হবে খুলনার সেই কালাবগি। কিন্তু আপনি সেই খোঁজ না নিয়ে
আপনি ওখানে বসে বসে আজকে কি করছেন, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ফুর্তি করছেন, আনন্দ করছেন, কি বলে কি বলে না। সর্বোপরি আমরা কিন্তু আজকের এই অতিষ্ঠের ভিতরে জীবনযাত্রায় সবসময়ের জন্য অব্যাহতি মানে সর্বাঙ্গিকভাবে এভাবে কিন্তু আমরা লেগে আছি। প্রিয় দেশবাসী, এগিয়ে আসতে হবে। এসপি ফরহান ওয়েলকাম জয়েন করার জন্য এগিয়ে আসতে হবে। আজকের আমাদের রাজনৈতিক সংকটের কারণে দেশের এই দুরবস্থা। আজকের এই যে আমলা, কতগুলো আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় কতগুলি ডেপুটি কমিশনার আছে, ডিসি, এডিসি, এরা করে কি? এদের সমস্ত ইনভেস্টিগেট করা উচিত যে এদের কত টাকা আছে এবং এরা কি করে। পুলিশ সুপার থেকে আরম্ভ করে ডিআইজি, আইজি, এডিশনাল সমস্ত সরকারের উচিত, প্রত্যেকটা মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের উচিত যে প্রত্যেকটা জায়গায় এদের সর্বোপরি সেইভাবে করা, ইনভেস্টিগেট করা যে এদের কত মানি আছে এবং কত টাকা আছে এবং তারা কত টাকার মালিক, এগুলি তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু করবে না। করলে যদি ক্ষমতায় থাকতে পারে রাজনৈতিক সংকট। আজকের যদি পুলিশের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে পুলিশ আগামীকালকের বিএনপি আলাদেরকে বলবে যে আন্দোলন করেন, ফট করে মনে করেন চাবি ঘুরিয়ে দিয়ে আজকে তারা ক্ষমতায় যাবে, করবে না। আর এই সত্য কথাটাই আমি বলার চেষ্টা করি। কিন্তু যদি করত তাহলে আজকের এই বাংলাদেশ দেউলিয়া তো দূরের কথা, বাংলাদেশের টাকায় পৃথিবী চলতো। বাংলাদেশে কি না আছে, বাংলাদেশের সর্বোপরি আজকে আমাদের এই বাংলায় সর্বোপরি বাংলাদেশের ভিতরে আজকে স্বর্ণের খনি, রৌপ্যের খনি। কিন্তু আমরা আজকের দুর্ভাগা। বাংলাদেশ স্বাধীন করেছিলাম 71 সালে, ছোট ছিলাম, 5-6 বছর বয়স ছিল, খুদে সাংবাদিক হিসেবে আমরা ছিলাম। জেডাই কামাল ওয়েলকাম জয়েন করার জন্য দরকার। কামাল ওয়েলকাম, ওয়েলকাম। এই কামাল হচ্ছে আমাদের বৈশাখিয়ার এবং জনাব জুলফিকার আলী ভুট্টোর ভাগ্নি জামাই, ওর জন্য দোয়া করবেন। ওর সাথে আমার অন্যরকম একটা হৃদ্যতা, ভালোবাসা। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকে আমাদের এগিয়ে আসতে হবে। আজকে ছাগলে আপনার সেইভাবে চাটুকা, যেগুলা মনে করেন যে টাকার পাহাড়, হ্যাঁ, সন্ত্রাসী, মানে চোরদেরকে ছাগলে ধরছে, আজকে ছাগলে ধরছে। তাহলে দুদক বাদ দিয়ে ওখানে ছাগল বসিয়ে দেওয়া হোক। কিন্তু এইভাবে করে দেশ চলতে পারে না। এখন বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি হচ্ছে, আপনি যদি কোনো কথা বলতে যান বা এই ব্যাপারে যদি আপনি কোনো এগ্রি হন, দেশের সর্বকাঠামো নিয়ে যদি আপনি আপনার বিশ্লেষণ করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার উপর একটা ঝড় আসতে পারে। আমার এলাকা নলছিরি ঝালকাঠি, ওখানকার এমপি, আমি জীবনে তার বাসায় যাইনি, জনাব আবির হোসেন আমু। আর বাবা, জাতীয় পার্টির সময় 82 সালে নলছিরি ঝালকাঠি বরিশালে যখন জাতীয় পার্টির একটা সময় ছিল, তখন তো আওয়ামী লীগ বিএনপির কোনো নাম ছিল না। তো ওই আমলে জনাব ভুট্টো যখন গিয়েছিল হেলিকপ্টারে, তখন রিসিভ করেছিলাম আমি নিজে স্বয়ং। এবং যখন সূর্যসেন হলে পড়েছিল তখন আমি গেছিলাম আমাদের এলাকার এমপি জনাব ভুট্টো, সেই থেকে আমি রাজত্ব করেছি এবং ওই এলাকায় বর্তমান এমপি। ওখানে যতটুকু কাজ হয়েছে, এর পরে আমাদের নলছিরির ঝালকাঠিতে কোনো কাজই হয়নি। অথচ বিগ লিডার হয়েছে, হয় নাই এমন কোনো কথা না। ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে অশিক্ষিত মূর্খ লোকের চেয়ারম্যান বানিয়ে আমার এলাকায় তারা আজকে রাজত্ব করছে। নলছিরি ঝালকাঠিতে প্রত্যেকটা চেয়ারম্যান ব্যক্তিগতভাবে তার নিয়ন্ত্রণাধীন টাকা নিয়ে আত্মসাৎ করে আজকে তারা চেয়ারম্যান হচ্ছে, এলাকায় তারা রাজত্ব করছে। নাম লিখতে পারে না, দস্তখত করতে পারে না, তারা আজকে চেয়ারম্যান। আমাদের সুবেদপুর ইউনিয়নের চেয়ারম্যান গফফার সারা বছর চাকরি করেছে, দালালি করেছে, টাকা 1.5 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান হয়েছে। ওখানে মন্নান চেয়ারম্যান আওয়ামী লীগ করত, ওনাকে নমিনেশন আবার দেয়নি, টাকাও দিতে পারেনি, নমিনেশনও দেয়নি। এই হচ্ছে দেশের রাজনীতির অবকাঠামো। এখন শেষ সময়, শেষ বয়সে এসে এখন মৃত্যু ছাড়া এখন চিন্তা করেছি যে সাদা কাপড় পরে অন্তত একটা আন্দোলনে যদি শরিক হয়ে আজকে যদি শহীদ হতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো। কারণ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এমনই একটা পরিবেশ পরিস্থিতিতে চলে গেছে যে আজকের কথা বললেও দোষ। কোনো ব্যাপারে যদি আমি এগ্রি হই তাহলে হয়তোবা আমার সমস্যা হতে পারে। প্রিয় দেশবাসী,
এগিয়ে আসতে হবে। আজকের এই পরিবারতন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে, এবং সুন্দর একটি জায়গায় আমাদের কিন্তু আসতে হবে, এবং সেই লক্ষ্যেই আমাদের কিন্তু কথা বলতে হবে। আজকের এই এনবিআর, আজকের মনে করেন পুলিশ ডিপার্টমেন্ট, তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সেক্টর সশস্ত্র বাহিনীর যে প্রধান ছিলেন আজিজ, এই সর্বোপরি বাংলাদেশে এখন দুর্নীতিবাজদের আখড়া হয়ে গেছে। ওই যে বললাম যে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে আপনি প্রত্যেকটা জায়গায় তো একটা মিনিস্ট্রি আছে। বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, 44 জন নিয়ন্ত্রণ করতেছে, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রাইম মিনিস্টারের হাতে 4টা মন্ত্রণালয় তার হাতে। একটা হচ্ছে গিয়ে আপনার সর্বোপরি প্রতিরক্ষা মন্ত্রণালয়, এবং আপনার সাংস্কৃতিক মন্ত্রণালয়, এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার সর্বোপরি 4টে মন্ত্রণালয় নিজের আওতাধীন, এবং এছাড়া যে মন্ত্রণালয়গুলি আছে সমস্ত সর্বোপরি 44 জন প্রতিমন্ত্রী সহ তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে, এবং জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রাইম মিনিস্টারের হাতে, এবং এদের প্রতিমন্ত্রী আবার দেওয়া হয়েছে। এবং আমি বলতে চাই যে আপনারা যে এই মন্ত্রণালয়গুলি সমস্ত সর্বগুলি যে ভাগ বাটারা করে এই সচিব, মসিব, ডিসি, ডুসি, সমস্ত সব বিভাগীয় কমিশনার জিডি আছে, এই সমস্ত বাংলাদেশটাকে লুটে পুটে তারা কিন্তু খাচ্ছে, কিন্তু টাকা কার? আমি পাবলিককে বলতে চাই, টাকা তো আপনার। আপনি কথা বলছেন না কারো, টাকা আপনার। এই বরগুনা, পাথরঘাটা, টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় 1 শতক জমির খাজনা আপনি দেন না? এই খাজনা টাকাটা কিসের আপনি জানেন? এই খাজনা টাকাটাই হচ্ছে ওই সচিবদের বেতন দেয়, এবং ওই আপনার বাড়ির পাশে চৌকিদারের বেতন হয়, ওই আপনার বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন তাকে ভাতা দিতে হয়। সর্বোপরি আপনার টাকায় চলতেছে, আর আপনি কথা বলবেন না। আপনি পরিবারের ব্যাপারে কথা বলতেছেন। আপনি পেঁয়াজ কত টাকা দিয়ে কিনছেন আজকে? আপনি কাঁচামরিচ কত টাকা দিয়ে কিনছেন আজকে? সর্বোপরি এই ব্যাপারে আপনার কথা বলতে হবে। অনেক সময় প্রধানমন্ত্রীও তো জানে না, প্রাইম মিনিস্টার কি সর্ব খবর কি উনি জানে না? ওনাকেও তো জানাতে হবে। একদিক থেকে চোরেরা চুরি করছে, টাকা পাচার হচ্ছে বিদেশে, গাড়িতে যারা চাকরি করে আপনি চিন্তা করেন না। আপনি গুলিস্তানে, আমি আড্ডা দেই, গুলিস্তান থেকে সাইনবোর্ড, গাড়ির সমস্ত পার্টস নেই, কিছু নেই, সমস্ত সবকিছু কাগজ নেই, পাতি নেই, কোনো কিছু নেই, কিন্তু ওখানে এসি কে টাকা দিতে হয়, আপনার ট্রাফিক জোনের ডিসি কে টাকা দিতে হয়, এবং যাত্রাবাড়ি থেকে যেই গাড়িগুলি চলছে, হলার, ভ্যান, রিক্সা, এগুলি থেকে আজকে ট্রাফিক সেকশনে টাকা পায়। হাইওয়ে রোড থেকে আজকের মান্থলি গাড়ি করা আছে সার্জেনের। আপনি তো সর্বোপরি ব্যাপারে অভিজ্ঞতার প্রয়োজন আছে। আপনি জনগণ হয়েছেন, দেশ স্বাধীন করেছেন। আজকের যদি সর্বোপরি দেশটা কেমনে চলছে, দেশের মানুষ কিভাবে ভালো আছে কিনা, এবং দেশের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আজকের বাংলাদেশ থাকবে কি থাকবে না, কোথায় যাবে কি যাবে না, দেশের ব্যাপারে সমস্ত সর্বোপরি আপনি কি কথা বলবেন না? সাংবাদিক ভাইরা গণভবনে প্রশ্ন করছে, আপনি বুঝতে পারতেছেন না কোন ধরনের সাংবাদিক, দেশের তারা কি কাজ করতেছে? আপনি মানবতার ফেরিওয়ালা, আপনি তো মা, আপনি এত বড় দালালি, সর্বোপরি সব মিলে আজকের এই বাংলাদেশে যেমন দালাল, আমলা, কামলা সমস্ত পরিবেষ্টন করে আছে আজকের এই পরিবারতন্ত্রের সেই আমলাগুলি। এই আমলাগুলি থেকে আমাদের বাঁচতে হবে, কামলাগুলি থেকে আমাদের বাঁচতে হবে, এবং সর্বোপরি আমাদের এগিয়ে আসতে হবে। এই এগিয়ে আসার লক্ষ্যেই আজকে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের প্রত্যেকটি পরিবার থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া 64টি জেলা এবং 8 ডিভিশন সহ টোটাল গ্রাম, পাড়া, গায়ে, মহল্লায়, 12 সিটি কর্পোরেশন, মহানগর থেকে আরম্ভ করে আজকের একটি গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত করতে হবে। আর সেই দলের সর্বোপরি দায়িত্ব আপনার নিতে হবে, এবং আপনাদের বেরিয়ে পড়তে হবে। পরিবারতন্ত্রকে রুখে দিয়ে আজকে সুন্দর সংগ্রাম পরিষদ গড়ে তুলে দেশের ব্যাপারে আজকে সোচ্চার হতে হবে বাংলাদেশ নিয়ে। আজকে দেখেন যে কথা বলতেই হয় অনেক সময়, আজকের এই যে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি 3টা জেলা, ওখানে CSRS নেই, ওখানে কিন্তু আজও পর্যন্ত ভূমি মাপটা কিন্তু ওখানে হয় নাই। এগুলো অনেকেই জানে না। আজকের বাংলাদেশটাকে গ্রাস করার জন্য শুনি নাকি মাঝে মাঝে যুদ্ধের জাহাজ আমাদের এদিকে আসে,
কিন্তু আমরা ওখানে, কারণ যুদ্ধ বাজলেই অনেক অনেক সময় দেখা যায় যে যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং সেই আরাকান সহ একটা রাজ্য তারা দাবি করে, এবং ওখানে চায়নার লগে যতই খাতিল থাকুক না কেন, চায়না এখন সুযোগে তারা সদ্ব্যবহার করবে, সব মিলে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবং সর্বোপরি আমাদের ভিতরে তো সেই ধরনের রাজনৈতিক মতবাক্য, আমাদের ভিতরে কিন্তু সেই আমরা তো এককভাবে আমরা তো প্রতিষ্ঠিত নই, এবং আমরা তো যা করতেছি এককভাবে করতেছি। এই জন্য আমাদের ভীত সঞ্চার হয়ে আমাদের কিন্তু কাজ করতে হচ্ছে। দেশবাসীকে বলতে চাই, আপনাদের হাত ধরে বলতে চাই, আমি শামসুল ইসলাম সোলজার কারো খাই না, কারো দাঁড়দারি না, কারো আমলাগিরি পছন্দ করি না, কোন ক্রমেই না। আমাদের এলাকার এমপি বোঝেন না, ইস্কাটনে বারবার মানুষ যে আমি যাই না। আমাদের এলাকায় উপজেলা নির্বাচন করেছিল জি.কে. মোস্তাফিজ, বড় বড় মোস, উনি কিন্তু অনেক অনেক সময় তার বিরুদ্ধে কথা বলে, অনেক অনেক সময় তার বিরুদ্ধে নাই, এবং সে নমিনেশন দিয়েছিল কাকে কাকে নাকি, তারা কিন্তু হয়েছে। এবং জালকাঠিতে একবার গ্যাঞ্জাম হয়েছে সুলতান মিয়ার সাথে, আরিফের সাথে। সর্বোপরি আমাদের দলীয়করণ, আমাদের এমপি মহোদয় এবং টোটাল সর্বোপরি নলছিটি জালকাঠিতে কোনো কাজ হয়নি, এবং এই আঙ্গিকে সর্বোপরি কিন্তু আমাদের নলছিটি জালকাঠি চলছে। তাই আজকের এই আমলা থেকে আমাদের কিন্তু বাঁচতে হবে। গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে বাংলাদেশ এখন চলছে না, চলছে এখন পরিবারতন্ত্র, রাজার ছেলে রাজা। এবং সেইভাবে করে আজকের এই বাংলাদেশের এই তরুণরা আজকের কিন্তু সর্বোপরি আমরা কিন্তু আজকের আমাদেরকে কিন্তু ব্যবহার করছে এই পরিবারতন্ত্রের সেই আমলাগুলি। আমি তরুণ প্রজন্মদেরকে বলতে চাই যে আজকের স্মার্ট বাংলাদেশ বলে, স্মার্ট বাংলাদেশ এটা একটা ঢং, এটা একটা ঢঙের নাম স্মার্ট বাংলাদেশ। আরে বাংলাদেশ তো বাংলাদেশি, স্মার্ট যদি হয় তাহলে আমার কাছে ডাবল স্মার্ট। এইসব ঢং ফং বাদ দিয়ে সর্বোপরি বাংলাদেশটাকে কিভাবে রক্ষা করা যায়, বাংলাদেশ স্বাধীনতার সর্বোপরি আজকের 11টি সেক্টর কমান্ডার এবং কমান্ডার অফ চিফ কর্নেল ওসমানী সহ আজকের বাংলাদেশের জন্য যারা জীবন যুদ্ধ করেছে, এবং গ্রাম থেকে শহর থেকে পাড়াগাঁয়ে মহল্লায় থেকে মুক্তিযোদ্ধা যারা, আজকের প্রকৃতিক মুক্তিযোদ্ধা যারা, তাদের আজকের কিন্তু খবর নেই। তারাই দেশকে আমাদের উপহার দিয়েছিল প্রকৃতিক মুক্তিযোদ্ধা। গতকালকে আমি দেখেছি যে তারা রিক্সা চালায় গুলিস্তানের মতো জায়গায়। আর এখন বর্তমানে মুক্তিযোদ্ধা হচ্ছে এই টাকলা সুমন মাঝে মাঝে বলে সংসদে, বলে এই কথা যে কি, যে ক্ষমা রেজাউল নাকি, যে আপনি মুক্তিযোদ্ধা, আপনার সময় বয়স 6 বছর, আপনি মুক্তিযোদ্ধা হন কিভাবে? এখন এইভাবে করে দলীয়করণের ভিতরেও আমাদেরকে ইয়াং জেনারেশন তারাও এখন মুক্তিযোদ্ধা হয়ে সর্বোপরি তারা কিন্তু ওখান থেকে ভাতা পাচ্ছে। মানে বাংলাদেশের সমস্ত গরিবের মেহনতি জনতার সর্বোপরি আজকের যে টাকাগুলি, এই টাকাগুলি এই চোরেরা, এই বেসিএস ক্যাডারের চোরেরা, আজকের হয়তো এনবিআর এর যে মতিউর, ও তো বেসিএস ক্যাডার, বাংলাদেশ সিভিল সার্ভিসের লোক, হ্যাঁ, অত বড় চোর। এ চোর জন্ম হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে। কৃষকেরা কেউ চুরি করে না, নিম্ন মধ্য লোকেরা চুরি করে না, এর হলে বড় চোর বিসিএস ক্যাডার ঢাকা ইউনিভার্সিটি থেকে চোর জন্ম দেয়। ওখান থেকে ওখানে ভালো মানুষ তৈরি হয় না। ভালো মানুষ যদি হইতো তাহলে আজকের এই মতিউর কোটি কোটি টাকা আত্মসাৎ করে আজকের এনবিআর এর মতো জায়গায়, ওখানে থেকে অর্থ মন্ত্রণালয় একটি জায়গায় থেকে আজকের ওখান থেকে সে চুরি করতে পারে। ছাগলে তাকে ধরে এবং ছেলে অস্বীকার করে, ছেলেকে যেই ফাতা আমার ছেলে না, কে বা কারা করেছে? লজ্জা লাগা উচিত তোর, এখন গলায় দড়ি দেওয়া উচিত। আজকের এই সারা পৃথিবীর মানুষ ধিক্কার মারতেছে যে ছাগল, আজকে ছাগলের সাথে তোর তুলনা হলো। সংসদের মতো জায়গায় টাকলা সুমন বলে যে ছাগলের সাথে ছাগল এখন বর্তমানে দুদকের কাজ করতেছে। লজ্জা লাগা উচিত। কোন দেশে বসবাস করতেছি? আমাদের বাঙালি জাত এত মানে ত্যাগ তিতিক্ষার জাতি। আমরা স্বাধীনতার সময় জীবন যুদ্ধে লড়াই করে আজকের আমরা যেইভাবে সামনের দিকে এগিয়ে গেছি, আজকের সেইভাবে কিন্তু সেই বাংলাদেশ আমাদের কিন্তু এখন আর নেই। আমাদের সেই বাংলাদেশ থেকে আমরা কিন্তু অনেক পিছনে চলে গেছি। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই কথাগুলি আপনারা সর্বোপরি ফেসবুকের মাধ্যমে আপনারা শেয়ার দিয়ে দিবেন, এবং ফলো যারা করেনি আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেশবাসীকে বলতে চাই যে আজকের আমাদের সর্বোপরি আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। যে যেখান থেকে আসেন সেখান থেকেই আপনি এগিয়ে যাবেন। কারণ এগিয়ে যাবেন এই জন্য, টাকাটা সরকারকে আপনারা দিচ্ছেন,
সরকারকে আপনারা টাকা দিচ্ছেন, আপনার টাকায় সরকার চলে, আর আপনার টাকাটা চুরি হচ্ছে। এখন আমি যদি বলি খাজনা আগামী কালকে থেকে দিবেন না, বাংলাদেশে সমস্ত সব লোক নেমে আন্দোলন করতে হবে যে আজকের আমার টাকা, আজকের এই আত্মসাৎ হচ্ছে, এই টাকা দিয়ে আজকের কোটি কোটি টাকার তারা পাহাড় গড়ছে, আমরা কাউকে বিশ্বাস করি না, আজকের এই আগামী কালকে থেকে খাজনা টোটাল বন্ধ। এখন তো আমার ব্যাপারে তেলে মামলা হবে, বিশাল আমি সরকার বিরোধী। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আজকের এই কথা বলার জন্যই বলতে বাধ্য হয়েছি যে আজকের যে দেশের অবস্থান বর্তমানে কি হচ্ছে দেশের ভিতরে, চোরের কারখানা। প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে সচিব থেকে সর্বোপরি তারা চাকরি করতেছে আর তারা চুরি করছে। আর মন্ত্রী মহোদয় কিছু জানে না, অনেক সময় নাও জানতে পারে, অনেক সময় জানতেও পারে। আপনি সর্বোপরি এই ব্যাপারে আপনার কথা বলতে হবে। এই যে মতিউর চর অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন, সে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর আওতাধীন, এবং প্রধান যে আপনার আর্মির যে প্রধান সে হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। তা প্রতিরক্ষা মন্ত্রণালয় কে চালায়? এটা সর্বোপরি আমাদের পলিটিক্যাল রাজনৈতিক সংকট হিসেবে আজকের কিন্তু এরা সেইভাবে কিন্তু আজকের এই চুরি ডাকাতি করতে তারা কিন্তু কোনো দ্বিধা করছে না, ভয় পাচ্ছে না যে সরকারই তো আমরা নিয়ন্ত্রণ করতেছি, সরকার তো আমরা নিয়ন্ত্রণ করতেছি, সরকার আমাদের বিরুদ্ধে কথা বলবে, সরকারের চেয়ার থাকবে। প্রিয় দেশবাসী, দেশটা এমনই চলছে আর এমনই চলবে। আজকের এই 2 দিন ভারতে ফরাক্কাবাদ নিয়ে এবং যেই তিস্তা, অনেকে কিন্তু তিস্তা বুঝেন না, বুঝতে হবে আমাদের কিন্তু সেই মানে বুঝের কতগুলো অভাব আছে। তিস্তা কি? তিস্তা হচ্ছে একটা নদী থেকে আমাদের অনেক সময় নীলফামারী থেকে যে নদীটা, সেই নদীটা থেকে পানিটা আসলে পরে অনেক সময় ওখানকার মানুষগুলি স্বচ্ছন্দে তারা কিন্তু কাজ করতে পারে, কিন্তু পানিটা ওখান থেকে আমাদেরকে দেয় না, পানিটা বন্ধ করে দেয়। আবার যখন পানি দেয় তখন পানি প্রয়োজন হয় না। ফরাক্কার বাঁধ টোটাল সেই রাজশাহীতে সর্বোপরি আমাদের যখন পানি লাগে তখন দেয় না, আবার যখন পানি লাগে না তখন তারা বন্ধ করে দেয়। অথচ আমরা কি দেই? আজকের বড় বড় ইলিশ মাছগুলি আমরা খেতে পারছি না, আজকের ইলিশ মাছগুলি আমরা খেতে পারছি না। ইলিশ মাছগুলি আমাদের নদী থেকে সেই যমুনায় ওখান থেকে বলে দেওয়া হয় যে আজকের এগুলি ধরা যাবে না, এগুলি বাচ্চা ইলিশ, এগুলো ধরা যাবে, এগুলো বড় হবে। তার মানে ভারতে যায়, আর ভারতের ওই কুত্তার বাচ্চারা তারা কিন্তু আমাদের ইলিশগুলি তারা কিন্তু খায়। মানে ভারতকে আমরা দিচ্ছি, আমরা ভারতকে খালি দিচ্ছি, কিন্তু ভারত আমাদেরকে কি দেয় সেটা তো দেখতে পাচ্ছে। প্রধানমন্ত্রী কি করবে? ক্ষমতাধর মুদির কাছে যায়। এখন মুদির কাছ থেকে আবার দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি সে তার কাছে যেতে পারছে না, উনি মানে সেইভাবে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ওইভাবে আছে। এখন আমাদের তিস্তা কিছুই হচ্ছে না। এখন মমতা বলতেছে যে তিস্তা দেওয়ার কে? আমি তো 42টা আসনের সেই অঙ্গরাজ্যের ভিতরে সেই পশ্চিমবঙ্গের আমি মুখ্যমন্ত্রী, আমার অর্ডার ছাড়া তিস্তা চুক্তি হবে না। আবার মোদী বলতেছে যে হ্যাঁ তিস্তা চুক্তি হবে, এইরকম করে করে আশ্বস্ত করছে। আবার ওখান থেকে আখাউড়া থেকে রেল জংশন নিয়ে যাবে একদম বেনাপোলে। কত সুন্দর বাংলাদেশ চলছে প্রিয় দেশবাসী। হ্যাঁ, যদি মনে করি যে না আজকের হিসাব নিকাশ মিলে তাদেরকে যদি অ্যাবাউট করে যদি আজকের বাংলাদেশ ঊর্ধ্বে যেতে পারে তাহলে ওয়েলকাম। আর যদি আমরা ব্যবহার হই তাহলে আমরা তো সেভাবে পড়ে গেলাম। অনেকেই জয়েন করছেন, অসংখ্য ধন্যবাদ। মাহফুজ জয়েন করার জন্য, মাহফুজ ভাই, ফেরদাউসি মিয়া, সুমাইয়া, হ্যাঁ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। দেশের ব্যাপারে কথা বলতে হবে, জাতিকে নিয়ে আপনার বিশ্লেষণ করতে হবে, দেশে কি হচ্ছে সর্ব ব্যাপারে সত্য কথা বলার চেষ্টা করবেন, সর্বোপরি সত্য কথা বলার চেষ্টা করবেন এবং দেশের ব্যাপারে আপনার এগিয়ে আসতে হবে। মূল লক্ষ্য উদ্দেশ্য সর্বোপরি আমাদের দেশের রাজনৈতিক সংকট হিসেবে আজকে কিন্তু দেশের মানুষ আমরা কিন্তু আজকে এই ভুক্তভোগী। প্রিয় দেশবাসী, যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে
আলাপ আলোচনা করলাম, এবং যাতে করে বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার সর্বোপরি আমার হাতকে শক্তিশালী করবেন, এবং সর্বোপরি আমি আমার ভাষায় কথা বলি, পরিবারতন্ত্রের দালাল হিসেবে আমি চাটুকা হিসেবে বাংলাদেশে বাস করতে চাই না। এবং আপনারা আসুন সম্মিলিতভাবে সকলে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সেইভাবে অঙ্গীকারবদ্ধ হই, এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনি ভালো থাকবেন, এবং রাজনৈতিক সংকট বাধে এছাড়া অন্য বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।